প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখতে দেখতে কিন্তু আমরা সেন্টেন্সের আজকে 11 নম্বর লেকচারে এসে উপস্থিত হয়েছি। এর আগে সেন্টেন্সের উপরে 10টা লেকচার হয়ে গেছে। তো আমাদের গত দুটো ক্লাস অর্থাৎ 9 এবং 10 নম্বর লেকচার হয়েছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যকে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে আমরা করতে পারি। আজকে এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যে ক্লাসটা করাবো এটা হচ্ছে আজকে শেষ ক্লাস, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার শেষ ক্লাস। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আছি ইতিমধ্যে। তো 9 এবং 10 নম্বর লেকচারে কিন্তু আমরা 8টা নিয়ম নিয়ে আলোচনা করেছি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার 8টা নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে 9 নম্বর নিয়ম থেকে আলোচনা করব এই 11 নম্বর ক্লাসে। তো তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করেছো বা আগের ক্লাসগুলোতে যাদের প্রবলেম আছে, এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা তোমাদের প্রয়োজন মতন এবং সময় অনুযায়ী ক্লাসগুলো দেখে নিও, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে আশা করি। তো যাই হোক, কথা বেশি না বাড়িয়ে চলো আজকে আমরা মূল ক্লাসে যাই, অর্থাৎ 11 নম্বর লেকচারের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের 9 নম্বর নিয়ম থেকে আমরা আজকে আলোচনা শুরু। দেখো 9 নম্বর যে নিয়মটা স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, সেটাতে কি বলছে, সেন্টেন্সের শুরুতে যদি দেয়ার ইজ নো ইউজ, সেন্টেন্সের শুরুতে যদি দেয়ার ইজ নো ইউজ থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় তোমাদেরকে দেয়ার ইজ নো ইউজ উঠে যাবে। দেয়ার ইজ নো ইউজ উঠে যাবে, কি বসবে, ইজ দেয়ার অ্যানি অথবা হোয়াট ইজ দ্য ইউজ, যে কোনো একটা, হয় ইজ দেয়ার অ্যানি বসাবা অথবা হোয়াট ইজ দ্য ইউজ বসাবা। এরপরে বাক্যে বাকি যা থাকবে সব বসাবা, প্রশ্নবোধক চিহ্ন বসাবা, শেষ হয়ে যাবে। দেখো আমি দুইটা প্যাটার্ন থেকেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে বাক্যে দেয়ার ইজ নো ইউজ যদি থাকে সেক্ষেত্রে তোমরা ইজ দেয়ার অ্যানি দিয়ে কিভাবে করতে পারো অথবা হোয়াট ইজ দ্য ইউজ দিয়েও তোমরা কিভাবে করতে পারো। তো উদাহরণটা দেখে নেই আমরা, কি বলছে, দেয়ার ইজ নো ইউজ অফ গিভিং হিম দ্য বুকস, দেয়ার ইজ নো ইউজ অফ গিভিং হিম দ্য বুকস। অর্থাৎ দ্বিতীয় নিয়মটা যদি আমরা ব্যবহার করি, হোয়াট ইজ দ্য ইউজ, তাহলে বাক্যের শুরুতে দেয়ার ইজ নো ইউজ অফ, দেয়ার ইজ নো ইউজ অফ, অফ থাকবে, দেয়ার ইজ নো ইউজ এই পর্যন্ত উঠে যাবে। তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো ইউজ উঠে ওই জায়গাটায় ব্যবহার করতে হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ গিভিং হিম দ্য বুকস। এটা হলো একটা নিয়ম। অথবা তোমরা দেয়ার ইজ নো ইউজের জায়গায় তোমরা কি ব্যবহার করতে পারো, ইজ দেয়ার অ্যানি, ইজ দেয়ার অ্যানি ইউজ অফ গিভিং হিম দ্য বুকস, ইজ দেয়ার অ্যানি ইউজ অফ গিভিং হিম দ্য বুকস। একেবারেই কিন্তু সহজ, শুধুমাত্র দেয়ার ইজ নো ইউজ উঠবে, সেখানে হোয়াট ইজ দ্য ইউজ বসবে অথবা ইজ দেয়ার অ্যানি ইউজ বসবে। গেল। এরপরে দেখো 10 নম্বর নিয়মটাতে কি বল, 10 নম্বর নিয়মটাতে দেখো, সেন্টেন্সের শুরুতে ইট ইজ নো ইউজ থাকলে, সেন্টেন্সের শুরুতে ইট ইজ নো ইউজ থাকলে ইন্টারোগেটিভ করার সময় ইট ইজ নো ইউজ উঠে যাবে, সেখানে কি বসবে, হোয়াই বসবে, তারপরে কি বসবে, ইউজের পরে যে ভার্ব সেই ভার্বের মূল ফর্মটা বসবে, বাকি যা থাকবে সব বসবে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকবে। একটা নিয়ম, ইট ইজ নো ইউজ বাক্যে থাকলে ইন্টারোগেটিভ করার সময় ইট ইজ নো ইউজ উঠে যাবে, বাক্যে হোয়াই বসবে, ইউজের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের মূল ফর্ম বসবে, বাকি যা থাকবে বাক্যে তাই বসবে, প্রশ্নবোধক চিহ্ন। অথবা তোমরা আরেকটা নিয়মেও কিন্তু করতে পারো, যদি ইট ইজ নো ইউজ থাকে সেখানে কি করতে পারো, ইজ দেয়ার অ্যানি ইউজ অফ, ইজ দেয়ার অ্যানি ইউজ অফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে পারবা, বাক্যে বাকি যা থাকবে তাই বসাবা, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দুইটাই আমি দেখাই দিচ্ছি। দেখো প্রথম যে নিয়মটা বলছে ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ হেল্পিং ইউ, ইট ইজ নো ইউজ হেল্পিং ইউ। তাহলে প্রথম নিয়মটাতে আমরা কি বলছিলাম, ইট ইজ নো ইউজ উঠবে, ওইখানে হোয়াই বসবে,
তারপর হচ্ছে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা আছে হেল্পিং, এই হেল্পিংয়ের প্রেজেন্ট ফর্ম হোয়াই হেল্প ইউ, শেষ। হোয়াই হেল্প ইউ, শেষ। অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ইজ দেয়ার অ্যানি ইউজ অফ, এই অংশটা তোমরা নিয়ে আসতে পারো। ইট ইজ নো ইউজ উঠে সেখানে কি করবা, ইজ দেয়ার অ্যানি ইউজ অফ বসাইলা। এইবার ভার্বের যে মূল ভার্ব যেটা আছে সেটার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অর্থাৎ হেল্পিং, ইজ দেয়ার অ্যানি ইউজ অফ হেল্পিং ইউ, এটাও করতে পারো। তবে আগের নিয়মটাই সহজ, হোয়াই হেল্প ইউ। ইট ইজ নো ইউজ এই অংশটা উঠে জাস্ট হোয়াই বসবা, মূল ভার্ব যেটা থাকবে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবা, এরপরে হচ্ছে বাকি যা থাকবে তাই বসাই দিবা। এরপরে দেখো শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্লাইডের মধ্যে যেটা আছে 11 নম্বর নিয়ম, যেটাতে বলছে সেন্টেন্সের শুরুতে ইট ডাজেন্ট ম্যাটার ইফ, সেন্টেন্সের শুরুতে ইট ডাজেন্ট ম্যাটার ইফ থাকলে ইন্টারোগেটিভ করার সময় ইট ডাজেন্ট ম্যাটারের স্থলে হট বসাবা। ইট ডাজেন্ট ম্যাটারের স্থলে হট বসাবা। ইট ডাজেন্ট ম্যাটার উঠে সেখানে তোমরা হট বসাবা। এরপরে তোমরা দো অথবা ইফ যে কোনো একটা বসাইতে পারো, দো বসাইতে পারো অথবা ইফও বসাইতে পারো। তারপরে বাকি যা থাকবে সব বসাই দিবা, শেষে প্রশ্নবোধক চিহ্ন। দেখো নিয়মটাতে বলছে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ ফেল, ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ ফেল। তাহলে তুমি যদি প্রশ্নবোধক করো তাহলে কি হবে, প্রথমে দেখো ইট ডাজেন্ট ম্যাটারের জায়গায় হট বসাবা, এরপরে দো বসাইতে পারো ইফও বসাইতে পারো, তাহলে হট দো ইউ ফেল, হট দো ইউ ফেল, অথবা হট ইফ ইউ ফেল, হট ইফ ইউ ফেল। যদি তুমি ফেল করো তাতে কি, বিষয়টা এরকম আর কি। এটাই অন্য একটা সিস্টেমে করা যাবে, ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল। দেখো প্রথম অংশটা ছিল ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ ফেল, তাহলে আমরা এই ডাজেন্টকে ব্যবহার করেই কিন্তু আমরা প্রশ্নবোধক করতে পারি, সেক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেনের ব্যবহার করার কোনো দরকার নাই। তাহলে কি হবে, এই ডাজেন্ট ছিল নেগেটিভ, আমাকে এটা পজিটিভ অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ ডাজেন্টের জায়গায় ডাজ হবে। ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল, ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল। দুইটাই সহজ, যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেটা ব্যবহার করবে। আচ্ছা, এরপরে দেখো 12 নম্বর যে নিয়মটা বলছে, এখানে কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্স হলে শুরুতে প্রিন্সিপাল ক্লজের ইন্টারোগেটিভ ফর্ম প্লাস সাবঅর্ডিনেট ক্লজ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। যদি বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, আমরা তো জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো যদি বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স হয়, আমরা যদি বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ক্লজ যেটা, এটার ইন্টারোগেটিভ ফর্ম করতে হবে, এরপরে তোমরা সাবঅর্ডিনেট ক্লজ বসাই দিবা, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিবা, তোমাদের কাজ শেষ হয়ে যাবে। যেমন দেখো, ইফ শামিমা পাসেস দ্য এক্সাম শি উইল গেট দ্য জব। যদি শামিমা পরীক্ষায় পাশ করে তবে সে চাকরিটি পাবে। যদি শামিমা পরীক্ষায় পাশ করে তবে সে চাকরিটি পাবে। এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যদি সে পরীক্ষায় পাশ করে তাহলে চাকরিটি পাবে, তাহলে চাকরিটি পাবে এই অংশটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে শামিমা যদি পাশ করে, তাহলে মূল কাজটা হচ্ছে সে চাকরিটা পাবে, তাহলে এই অংশের হচ্ছে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে উইলের প্রশ্নবোধক হচ্ছে ওন্ট, অর্থাৎ উইল নট, উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। প্রশ্ন করতে পারো উইলের জায়গায় আমরা নট কেন আনলাম। আমরা প্রথম নিয়মটাতেই বলেছিলাম যে প্রদত্ত বাক্যটা যদি হাঁ বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সেটাকে আমাদের না বোধক করতে হবে। তাহলে উইলের না বোধক ফর্ম যেটা ওন্ট। এইবার প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কিন্তু ছিল শি, কিন্তু আমরা যেহেতু প্রিন্সিপাল ক্লজটাকে শুরুতে নিয়ে আসছি, এই জন্য কিন্তু এখন আমরা সাবজেক্ট নাউন যেটা আছে শামিমা তাকেই কিন্তু ব্যবহার করব। ওন্ট শামিমা গেট দ্য জব ইফ শি পাসেস দ্য এক্সাম। এখানেও টাইপিং মিস্টেক আছে, দেখো এটা হি হবে না, যেহেতু স্ত্রীলিঙ্গ এখানে শি হবে, তোমরা সংশোধন করে নিও। ওন্ট শামিমা গেট দ্য জব ইফ শি পাসেস দ্য এক্সাম। শামিমা চাকরিটি কি পাবে না যদি সে পরীক্ষায় পাশ করে, এই টাইপের। শামিমা কি চাকরিটি পাবে না যদি সে পরীক্ষায় পাশ করে। তাহলে উইলের নেগেটিভ ফর্ম ওন্ট ব্যবহার করবা, শামিমা গেট দ্য জব ইফ শি পাসেস দ্য এক্সাম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখো তোমরা হচ্ছে একদম
13 নম্বর নিয়মটিতে চলে আসছো। এটাই কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার, অর্থাৎ বিবৃতি বা বর্ণনামূলক বাক্যকে প্রশ্নবোধক করার যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম 9 নম্বর লেকচারে, 10 নম্বর লেকচারে এবং আজকে 11 নম্বর লেকচারে, এর 13 নম্বর নিয়ম অর্থাৎ শেষ নিয়ম কিন্তু এইটা। মোটামুটি এই 13টা নিয়ম যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা যে কোনো বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যকেই প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারবা খুবই সহজে। তাহলে 13 নম্বর নিয়মটাতে কি বলছে দেখো, সেন্টেন্সটিতে নো হোয়ার, সেন্টেন্সটিতে যদি নো হোয়ার থাকে তাহলে তোমাকে নো হোয়ার উঠাতে হবে। প্রথমে নো হোয়ার উঠে যাবে, সেখানে শুধুমাত্র হোয়ার বসবে। এইবার টেন্স এবং পার্সন অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসা দিতে হবে, তারপরে বাক্যে বাকি যা থাকবে সব বসাবা, একদম শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবা। নো হোয়ার থাকবে, সেখান থেকে নো হোয়ার ওঠে শুধুমাত্র হোয়ার বসাবা, টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবা, এরপরে হচ্ছে সাবজেক্ট বসাবা, তারপরে বাক্যে বাকি যা থাকবে সব বসাই দিবা এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো উদাহরণ, ইউ উইল ফাইন্ড মি নো হোয়ার, ইউ উইল ফাইন্ড মি নো হোয়ার, অর্থাৎ তুমি আমাকে কোথাও খুঁজে পাবে না। তাইলে বাক্যটা যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে নো হোয়ার যেহেতু আছে বাক্যে, তাহলে আমাকে শুরু করতে হবে কি দিয়ে, হোয়ার দিয়ে। হোয়ারের পরেই কিন্তু আমাকে টেন্স এবং পার্সন অনুযায়ী দেখো উইল বসাতে হবে, হোয়ার উইল। এইবার বাক্যের সাবজেক্ট যেটা আছে ইউ, হোয়ার উইল ইউ ফাইন্ড মি, তুমি আমাকে কোথায় খুঁজে পাবে। ইউ উইল ফাইন্ড মি নো হোয়ার, তুমি আমাকে কোথাও খুঁজে পাবে না। তাহলে এটা যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে বাক্যটা, আগের বাক্যটা যেহেতু হাঁ বোধক না বোধক আছে, আগের বাক্যটা যেহেতু না বোধক আছে, ইউ উইল ফাইন্ড মি নো হোয়ার, তুমি আমাকে কোথাও খুঁজে পাবে না, তাহলে এটাকে প্রশ্নবোধক করতে হলে তোমাকে কি করতে হবে, হোয়ার উইল ইউ ফাইন্ড মি, তুমি আমায় কোথায় খুঁজে পাবে, বাক্যটা হাঁ বোধক হয়ে যাবে। দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে দেখো, ইউ উইল ফাইন্ড দিস বুক নো হোয়ার, তুমি এই বইটি কোথাও খুঁজে পাবে না। তাইলে তোমাকে কি করতে হবে, প্রথমে হোয়ার দিয়ে শুরু হবে, হোয়ার উইল, এবার বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ, হোয়ার উইল ইউ ফাইন্ড দিস বুক, হোয়ার উইল ইউ ফাইন্ড দিস বুক, অর্থাৎ মূল বাক্যে বলা হয়েছে তুমি বইটি কোথাও খুঁজে পাবে না। তাহলে তোমাকে এখানে প্রশ্ন করা হলো বইটি তুমি কোথায় খুঁজে পাবে, হোয়ার উইল ইউ ফাইন্ড দিস বুক। আশা করি তোমরা এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যে নিয়মগুলো আলোচনা করলাম গত 3টা ক্লাস জুড়ে, তোমরা সবগুলো বিষয়ে বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় বা যদি সন্দেহ মনে হয় তাহলে সেই জায়গাগুলো নিয়ে তোমরা কমেন্টে অবশ্যই প্রশ্ন করবা। তো আজকে এই পর্যন্তই শেষ করছি, সামনের ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং সামনের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।